আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে বসেছি আজকে। আশা করি আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কমেন্ট দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে। অনেকে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। আপনাদের কমেন্ট দেখে মনে হয় যে আপনারা আসলে আন্তর্জাতিক খবরের ব্যাপারে খুব ইন্টারেস্টেড, পাশাপাশি আপনারা নিজেরাও অনেক কিছু জানেন, খোঁজ খবর রাখেন। এটা খুব ভালো লাগে। যারা জানে তাদের সাথে কথা বলতে ভালো লাগে বেশি। দর্শক, তুরস্কের ইস্তানবুলে দুদিন ব্যাপী ওআইসির বৈঠক শুরু হয়েছে। সেখানে এরদোয়ান অসম্ভব সত্য কিছু কথা বলেছেন, যেটা নেতানিয়াহুর বুকে আতঙ্ক ধরিয়ে দেবার মতো। এবং সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি দখলদারদের নর্দার্ন সাইডে ইরান আজকে ব্যাপক অ্যাটাক করেছে। আবার ইরানের ভেতরেও দখলদাররা ব্যাপক আক্রমণ করেছে, সেখানে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পাক ইরান মানে পাকিস্তান এবং ইরানের মধ্যে যে সম্পর্ক, কিছু গণমাধ্যমের সূত্রে অবিশ্বাস সৃষ্টি হয়েছে। এই বিষয়ে কিছু খবর এসছে এবং ইরানে আমেরিকা B-2 বোম্বার্স দিয়ে যে বাংকার ব্লাস্টার বোমা ছোড়ার কথা, এই ব্যাপারেও কিছু আপডেট খবর আজকে দেব। সবকিছু মিলে দুই দেশের মধ্যে লড়াইটা এখন হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে গেছে। দুই দেশ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। তারপরও ইরানের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং ইরান দখলদারদের ভেতরে যে আক্রমণগুলো করছে এগুলি সব সফলতার সাথে শেষ করতে পারছে। চলুন আমি আপনাদেরকে একটা একটা করে খবর দিচ্ছি। প্রথমে আমি ওআইসি প্রসঙ্গে দিয়ে খবরে ঢুকতে চাই। তুরস্কে দুদিন ব্যাপী ওআইসি সম্মেলন শুরু হয়েছে, পাশাপাশি আরব লীগের বৈঠক শুরু হয়েছে তুরস্কে। এই গুরুত্বপূর্ণ দুটো বৈঠকই তুরস্কে হতে যাচ্ছে এবং এই বৈঠকে মূলত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা কথা বলছেন। 57টি দেশের মধ্যে 40টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত হয়েছেন এবং 1000-এর মতো বিশেষ প্রতিনিধি এই হাই ভোল্টেজ প্রোগ্রামে বা সম্মেলনে যোগ দিয়েছেন। তুরস্কের এরদোয়ান এখানে বক্তব্য রেখেছেন এবং 40টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থেকে ইরান এবং ইসরায়েল ইস্যুতে জোরালো ভাষায় কথা বলেছেন। তুরস্কের এরদোয়ান স্পষ্ট করে বলেছেন যে পুরো পৃথিবীকে একটি উত্তপ্ত আগুনে ছেড়ে দিয়েছে মিস্টার নেতানিয়াহু। তিনি হিটলারের সকল রেকর্ড ভঙ্গ করেছেন। তিনি বলেছেন মনে রাখতে হবে, তিনি যত মিথ্যার মাধ্যমে পৃথিবীতে অশান্তি তৈরি করছেন না কেন, হক এবং সত্যের বিজয় হবে, রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন। এবং তিনি এটিও বলেছেন 57টি মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যদি এই দেশগুলো ঐক্যবদ্ধ হতে না পারে, মনে রাখবেন আগামী দিনে এই দেশগুলোর জন্য আরো বড় বিপর্যয় বা বিপদ অপেক্ষা করছে। এটা বলছে কে? এরদোয়ান। পাশাপাশি তিনি বলেছেন যে আমাদের মধ্যে ইখতিলাফ, মতের বিরোধিতা থাকতে পারে, কিন্তু আমরা মুসলিম এবং আমরা এক একজন মুসলিম দেশের যারা প্রতিনিধি, আমাদের উপরে নির্ভর করে আমাদের দেশের জনগণের তাদের ভাবনা বা তাদের নিরাপত্তা বা তাদের স্বপ্ন বা বেঁচে থাকা। অতএব আমাদের মুসলিম এই 57টি মুসলিম দেশের যে ইখতিলাফ, নিজেদের মত বিরোধিতা, সেটা ভূ রাজনীতির বা ভৌগোলিক কারণে হোক বা সেটা ধর্মের কোনো শিয়া সুন্নিকে ইঙ্গিত করেছেন, এরকম যত কিছু থাকুক, আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আমাদের জন্য নেই। এরদোয়ান বলেছেন পৃথিবীর জন্য হুমকি মিস্টার দখলদার প্রধানমন্ত্রী, এবং তিনি কেবল ইরান নয়, তিনি গাজাকে, সিরিয়াকে, লেবাননকে, এরপর ইরানকে টার্গেট করেছে। এরপর তার টার্গেট হবে ভিন্ন কোনো দেশ। অতএব এখনই তাকে থামাতে হবে। এখন তাকে থামাতে না পারলে তিনি আরো বড় কোনো অঘটন ঘটাতে চলবেন। তার সমালোচনা করে বলেছেন, ইসরায়েলিদের বলেছেন দ্রুত তার বিকল্প চিন্তা করুন না, নতুবা এই দেশটিকেও তিনি বিপদে ফেলবেন। এটা ইহুদি ইসরায়েলকে উদ্দেশ্য করে এরদোয়ান বলেছেন। এবং এরদোয়ানের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন বিশ্বকে ভয়ঙ্কর দিকে টেনে নিচ্ছে দখলদার প্রধানমন্ত্রী। এবং তিনি বলছেন সমস্যা গাজা এবং ইরান নয়, সমস্যার সমাধান হলো ইসরায়েলকে রুখতে হবে। গাজা এবং ইরান এটা সমস্যা না, সমস্যা হলো দখলদারকে রুখতে হবে। এবং ফিলিস্তিন ও ইসরায়েলের
এই সমস্যার সমাধানে দু রাষ্ট্রের ভিত্তিতে সমাধান তৈরি করতে হবে। অর্থাৎ দখলদাররা মনে করবে যে ফিলিস্তিন বলে কিছু নেই, পুরোটা তারা গিলে খেয়ে ফেলবে, দখলে নেবে, এটা হতে পারে না। এখানে দুটো রাষ্ট্রের সমাধান খুঁজতে হবে। এবং ওয়াইসির যিনি মহাসচিব তিনিও এখানে বক্তব্য রেখেছেন এবং সকল সমস্যার সমাধানে জাতিসংঘকেও এখানে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আমরা যা করছি এটি আমাদের নিজেদের বাঁচার রক্ষার লড়াই। আমরা কোনো দেশের উপর আক্রমণ করিনি, আমাদের উপর আক্রমণ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যা করছি আত্মরক্ষায় লড়াই করছি। অথচ বিশ্ব মোড়লরা আমাদের উপর আক্রমণ করার জন্য দখলদারদেরকে অস্ত্র দিচ্ছে, সমর্থন দিচ্ছে, শক্তি দিচ্ছে এবং আমাদের শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস করার জন্য তারা এখন ভয়াবহ বোমা নিয়ে ইরানের দিকে এগিয়ে আসে। এটা হলো ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলছেন। এক বাক্যে পররাষ্ট্রমন্ত্রী বলি বা তুরস্কের প্রেসিডেন্টের এই বক্তব্যে আমি বিশ্বাস করি মুসলমান দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। 57টি মুসলিম দেশ কেউ যদি এক হতে না পারে একটি দেশের বিরুদ্ধে, তাহলে এই পরাজয় আল্লাহ প্রদত্ত হবে। আপনাদের মনে আছে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, সেখানে ইসরায়েল বিজয়ী হয়েছিল, আরবরা পরাজিত হয়েছিল। কারণ কি জানেন? একটু হিস্ট্রি ঘাটলে দেখবেন অনেকগুলো আরব দেশ, সৌদি, মিশর অনেকে একসাথে জড়িয়েছিল, কিন্তু ঐক্যবদ্ধ ছিল না, দায় সারা লড়াই করেছিল, যার বিনিময় ফিলিস্তিনি জাতির স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। আর ইসরায়েল পৃথিবীতে আজকের এই অবস্থায় চলে এসেছে, শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। তো এখনো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরব রাষ্ট্রগুলো মনে করছে যে যদি ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে পারে সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ হবে আরবের। কারণ মধ্যপ্রাচ্যে আরবরা মোড়ল থাকবে আর ইরান কোণঠাসা হয়ে যাবে, নতুবা ইরান পারমাণবিক শক্তিধর হয়ে গেলে ইরান হয়ে যাবে মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র। আমার ইকুয়েশন এখানে ভিন্ন। যেহেতু ফিলিস্তিনের জন্য ইরানের ভূমিকা আছে, এখানে আমি ইরানকে শক্তিশালী দেখতে চাইব। কিন্তু এখানে মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র তার B2 বোম্বার্স দিয়ে যে বাংকার ব্লাস্টার মারতে চাইছেন, তিনি বিগ প্রজেক্টে এগিয়ে আসছেন। তিনি 6টি যুদ্ধ বিমান নিয়ে এগিয়ে এসছেন এবং ইরানের ফোর্দোতে তিনি ব্যাপক ম্যাসিভ আক্রমণের পরিকল্পনা করছেন। যদি আমেরিকা ফোর্দো নিউক্লিয়ার প্রজেক্টকে তার বাংকার ব্লাস্টার দিয়ে উড়াতে না পারে, ধ্বংস করতে না পারে, সেক্ষেত্রে সেখানে সীমিত আকারে পারমাণবিক অ্যাটাক করবেন। অর্থাৎ ইরানের পারমাণবিক প্রকল্পে আমেরিকা পারমাণবিক অ্যাটাক করবে। বুঝতে পারছেন? মানে ইরানের পারমাণবিক ধ্বংস করতে হবে, কিন্তু সে পারমাণবিক অধিকারী এবং সে এটি ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে। মানে ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কাজ চালিয়ে যেতে পারবে না, কিন্তু তারা পারবে অন্যকে হত্যার জন্য। এখানেও আরবদের জন্য বড় দুশ্চিন্তার খবর আছে। যে আরবরা মনে করছেন যে ইরানকে ধ্বংস করে দিয়ে বেঁচে যাবেন, তাদের জন্য ভয়াবহ দুশ্চিন্তার খবর আছে। দুশ্চিন্তার খবর হলো ইরানের যে ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি আছে বা নিউক্লিয়ার সাইটটি আছে, এখানে যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ আছে, যদি আমেরিকা এখানে কোনো বাংকার ব্লাস্টার বোমা ছোড়ে অথবা নিউক্লিয়ার কোনো বোমা ছোড়ে এটিকে ধ্বংসে, দুপক্ষের যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, এটা ইরানের আশপাশের সবগুলো দেশকে শেষ করে ফেলবে। বাঁচবে না সৌদি আরব, বাঁচবে না পাকিস্তান, বাঁচবে না আফগানিস্তান, বাঁচবে না বাহরাইন। যারা এখন উৎসাহ দিচ্ছেন দখলদারদেরকে, কেউ বাঁচবেন না। কিন্তু কিচ্ছু হবে না একটি দেশের, আমেরিকা, ইসরায়েলের। তারা বহু দূরে অবস্থান করছে। তো এখন যেটি হবে যে ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে যদি সৌদি আরবে মারা পড়ে, বাহরাইনি মারা পড়ে, কাতার, কুয়েত, আরব আমিরাতি মারা পড়ে, পাকিস্তান, আফগান মারা পড়ে, লাভটা কার? ওদেরই লাভ। এক ঢিলে সবগুলি মুসলিম শেষ করে দেয়া, বাস খেলা ভালো। আর আরবের জুব্বাওয়ালারা খুরমা খেজুর খাবেন, দুম্বা রাঞ্চি বুবেন আর সোজা অক্কা চলে যাবেন। এই হলো একটি পরিস্থিতি। 2 নম্বর যে বিষয়টি আসি এবার, সেটি হলো আলী খামেনি তার স্থলাভিষিক্তের জন্য 3 জনের নাম চূড়ান্ত করেছেন। তিনি বলেছেন হঠাৎ তিনি যদি, কারণ মানুষের জীবন মৃত্যুর ফয়সালা হয় উপরে, যদি তিনি না থাকেন, অর্থাৎ তিনি যদি মারা যান বয়সের কারণে হোক বা হামলার কারণে হোক, সেক্ষেত্রে পরবর্তী কি হবে, এই জন্য তিনি 3 জনের নাম ঘোষণা করেছেন এবং
মজলিসে শুরা বা শুরা যে কমিটি, সেখানে তিনি প্রস্তাব করে গেছেন এই তিনজনের কেউ একজন তার স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে তার দায়িত্ব আইএফজিসির একটি স্পেশাল টিমের কাছে ন্যস্ত করা হয়েছে এবং আইএফজিসি সকল সিদ্ধান্ত নিতে পারবে, বিপ্লবী গার্ড বাহিনী। এবং খামেনি না থাকলে তাদের যে শুরা বোর্ড, সেই শুরা বোর্ড সিদ্ধান্ত নিবে তিনজনের একজন হবে পরবর্তী আলী খামেনির জায়গায়, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই ব্যাপারটিও চূড়ান্ত করা হয়েছে এবং এটি খুব ভালো একটি দিক। অর্থাৎ দখলদাররা বা পশ্চিমা দুনিয়া যে রেজিম চেঞ্জ ঘটাতে চাইছে ইরানে, এর মাধ্যমে এই রেজিম চেঞ্জের ঘটনাটি হয়তো বা স্টপ হয়ে যাবে, আটকে যাবে। এবং আলী খামেনিকে একটি গোপন জায়গায় তার পরিবার সহ সরিয়ে নেওয়া হয়েছে, এমন কিছু তথ্য পাওয়া গেছে। তিনি এই মুহূর্তে নিরাপদে আছেন এমনটিও বলা হয়েছে। তারপরে বলা যাচ্ছে না, কারণ ইরানের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাসঘাতক ঢুকে গেছে। ইতিহাস বলে এই শিয়ারা একসময় মুসলমান বা সুন্নিদের সাথে অনেক বিশ্বাসঘাতকতা করেছে। মুসলমানদের অনেক সাম্রাজ্য ধ্বংসে শিয়ারা ভূমিকা রেখেছিল। তখন তাদের ধর্মের অনেক নাম ছিল যেগুলো আজকে শিয়া রূপে তৈরি হয়েছে। তো আজকে দেখা গেল সেই শিয়াদের ভেতরে ঘরে ঘরে মোড়ে মোড়ে বিশ্বাসঘাতক। ইরান আজকে যে মাঠটা খেয়েছে বা যে ধরাটা খেয়েছে, যেটুকু সম্পূর্ণ বিশ্বাসঘাতকদের জন্য। দখলদাররা আক্রমণ করে ইরানকে খুব বেশি ক্ষতি করতে পারেনি, যতটা বিশ্বাসঘাতকরা ঘরে বসে ইরানের ক্ষতিটা করে দিয়ে গেছে। তারপরে তৃতীয় যে বিষয়টি, সেটি হলো মানে